ভোটাধিকার হরণকারী দল দেশ ছেড়ে পালিয়েছে, আরেক দল করছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র, বলেছেন তারেক রহমান। একটি দলের এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাত নারীদের গায়ে, মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের। বললেন, নতুন ফ্যাসিবাদ হতে সাবধান। রেজাউল হত্যার ঘটনায় শেরপুর ঝিনাইগাতের ইউএনও এবং ওসি প্রত্যাহার। বিএনপি জামায়াত পাল্টাপাল্টি দোষারোপ, সার্বিক পরিস্থিতিতে সন্তুষ্ট প্রেস সচিব। ট্যাংরাটিরায় বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়, নাইকোকে $4,20,00,000 ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। কোথাও কোনো অঘটন ঘটলে সুষ্ঠু তদন্ত করে বিচার করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি কোনো অশান্তি চায় না জানিয়ে তিনি বলেন, একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। কেউ যাতে 12 ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের পাশাপাশি 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ, পদ্মা ব্যারেজ নির্মাণ ও বরেন্দ্র প্রকল্প চালু সহ বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়ে ধানের শীষে ভোট চান তারেক রহমান। রাজশাহী থেকে জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট, ক্যামেরায় এম সেলিম, সাথে ছিলেন স্টাফ রিপোর্টার পরিতোষ চৌধুরী, আদিত্য। দীর্ঘ 22 বছরের অপেক্ষা, অবশেষে সেই অপেক্ষার অবসান। ঠিক যখন ঘড়ির কাঁটা 1:52, তখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পৌঁছান পদ্মাপাড়ের শহর রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভায়। দীর্ঘ প্রায় 1.5 যুগেরও বেশি সময় পর যখন প্রিয় মানুষটি চোখের সামনে, তখন উচ্ছ্বাসে ফেটে পড়েন জনসভায় উপস্থিত নেতাকর্মীরা। তারেক রহমান যখন মঞ্চে পৌঁছান, তার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাদ্রাসা মাঠের জনসভা। জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। সকাল থেকেই রাজশাহী মহানগর ও বিভাগীয় সংসদীয় আসনগুলো থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা পৌঁছান মাদ্রাসা মাঠে। রং বেরঙের ব্যানার ফেস্টুন হাতে নিয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেন তারা। জনসভায় উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তারেক রহমান তার বক্তব্যে বলেন, পদ্মা, ব্রহ্মপুত্র, তিস্তা, কোথাও পানি নেই। বরেন্দ্র প্রকল্প চালু করে জিয়াউর রহমান খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছিল। নির্বাচিত হলে পদ্মা ব্যারেজ ও বরেন্দ্র প্রকল্প চালু সহ বেশ কিছু পরিকল্পনার কথা জানান তারেক রহমান। বরেন্দ্র প্রকল্প প্রায় আজ বন্ধ অবস্থা। আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার এই এলাকার খালগুলোকে আমরা খনন করতে চাই, পদ্মা নদীকে আমরা খনন করতে চাই। আরেকটি কাজ করতে চাই, যদি আপনাদের সমর্থন থাকে, আরেকটি কাজ করতে চাই, ধানের শীষ সরকার গঠন করলে ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। নতুন করে চালু করব শহীদ জিয়া সেই খাল খনন কর্মসূচি, সাথে আমরা পদ্মা ব্যারেজের কাজে ইনশাল্লাহ হাত দেব যত দ্রুত সম্ভব। আমাদের পরিকল্পনার মধ্যে একটি আছে, কিভাবে আমকে সংরক্ষণ করা যায়, আরো বেশি কিছুদিন রাখা যায়, সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই এই এলাকায়। বিএনপির চেয়ারম্যান বলেন, 16-17 বছর মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছিল স্বৈরাচারী সরকার। এখন গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ইনশাল্লাহ 12 তারিখে নির্বাচনের পরে সরকার গঠনে সক্ষম হলে সরকার থেকে সব রকম সহায়তা দেওয়া হবে। যে সকল উদ্যোক্তা কৃষি সংক্রান্ত মিল ফ্যাক্টরি এই রাজশাহী সহ পুরো উত্তরাঞ্চলে প্রতিষ্ঠিত করবে, তাদেরকে বিশেষ সহায়তা দেওয়া হবে যাতে করে তারা মিল ফ্যাক্টরি করতে পারে। কারণ তারা যদি মিল ফ্যাক্টরি করে, তাহলে এই এলাকার সন্তানরা, সেটি রাজশাহী জেলা হোক, সেটি সমগ্র উত্তরাঞ্চলের মানুষ হোক, তাহলে তাদের কর্মসংস্থানের সুবিধা হবে। আমরা হিসাব নিকাশ করে দেখেছি এবং তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ এই মুহূর্ত পর্যন্ত আছে, 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ ইনশাল্লাহ আমরা মওকুফ করব ধানের শীষ ইনশাল্লাহ বিজয় হলে। কৃষকদের পাশে দাঁড়ানো, মা বোনদের পাশে দাঁড়ানো, এই রকম কোনো কাজ, এলাকার হাসপাতাল, এলাকার স্কুল কলেজগুলো ঠিক করা, শিক্ষক ঠিক মতন পাঠানো, ডাক্তার ঠিক মতন পাঠানো, এগুলো কোনো কাজ বিগত 16-17 বছর হয় নাই। কাজেই এখন এই যে 5ই আগস্টে একটি পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটি যেটি হয়েছে, এই পরিবর্তনটি হতে হবে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন। তারেক রহমান বলেন, বিএনপি দেশে শান্তি চায়, কোনো অশান্তি চায় না। কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে,
অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে যদি কোথাও কোনো বিভেদ কোনো সমস্যা হয়ে থাকে। আমাদের পক্ষ থেকে পরিষ্কার কথা, আমরা দেশে শান্তি চাই। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই এই দেশে। 12 তারিখে বাংলাদেশের মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে কোন দিকে পরিচালিত করব। দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে। 12 ফেব্রুয়ারির নির্বাচন কেউ যাতে বানচাল করতে না পারে সেদিকে সতর্ক থাকতে নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান তারেক রহমান। তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। এই দেশই হচ্ছে আমাদের প্রথম এবং এই দেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। সেজন্যই আমি একটি কথা বলি, সবসময় একটি কথা বলি, কথাটি আপনারাও জানেন, আমার সাথে দয়া করে কথাটা বলবেন। করব কাজ সবার আগে বাংলাদেশ। এনাদের প্রত্যেকের হাতে আমি ধানের শীষ তুলে দিয়ে গেলাম। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে 12 তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখা, আর এদের দায়িত্ব হচ্ছে 12 তারিখে ইনশাল্লাহ ভোট দিয়ে যখন আপনারা জিতিয়ে আনবেন, 13 তারিখ থেকে এদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে দেখে রাখবে। ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন 13 ফেব্রুয়ারি থেকে জনগণের জয়যাত্রা শুরু হবে। তারেক রহমানের আগমনে উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় তারেক রহমান বিএনপি ক্ষমতায় গেলে জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য কি করা হবে তার একটি পরিকল্পনা তুলে ধরেন। নেতাকর্মীরা বলছেন তারেক রহমানের কাছ থেকে তারা যে দিক নির্দেশনামূলক বক্তব্য পেয়েছেন তারা তা জনগণের কাছে পৌঁছে দেবেন এবং ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবেন। জাহাঙ্গীর আখন্দ, বাংলা ভিশন, রাজশাহী মাদ্রাসা মাঠ, রাজশাহী। পতিত শক্তির সাথে মিলে একটি পক্ষ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উত্তরবঙ্গ সফরকালে বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁয় নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। এ সময় তিনি নির্বাচনের দিন সকল ষড়যন্ত্র রুখে দিতে তাহাজ্জুদ নামাজ পড়েই ভোট কেন্দ্রে উপস্থিত হতে ভোটারদের আহ্বান জানান। তারেক রহমান বলেন, বিএনপি নেতাকর্মীরা গত 17 বছর রাজপথে সংগ্রামের মাধ্যমে দেশের প্রতি তাদের দায়িত্বের পরিচয় দিয়েছে। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা কখনো দেশ ছেড়ে পালাবে না। নির্বাচনে বিএনপি বিজয়ী হলে ফলাফল ঘোষণার পরদিন থেকেই ধানের শীষের প্রার্থীরা এলাকায় কাজ শুরু করবে বলেও এ সময় প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ষড়যন্ত্র কিন্তু এখন শেষ নেই, একটা তো পালিয়ে গিয়েছে দেশ থেকে, কিন্তু আরেকটা পক্ষ আছে যারা এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। এই দুই পক্ষ কিন্তু বিভিন্ন সময় একসাথেই ছিল, তলে তলে একসাথেই ছিল। গত 16 বছরেও আপনারা মাঠে ঘাটে কত পেয়েছেন আন্দোলন সংগ্রামে, তাদেরকে কোথাও ছিল না, ওই ভিতরে কিন্তু তাদের সাথেই ছিল এরা। আচ্ছা, এখন এরা আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন রকম। এখন আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না করে। ব্যালট বাক্স পাহারা দিতে হবে। জনগণ গত 17 বছর ধরে বিএনপির সাথে, সেই 15-16 বছর বিএনপির সাথে জনগণ ছিল বলেই বিএনপি এত অত্যাচার নির্যাতনের মধ্যে আজও টিকে আছে। নির্বাচনী জনসভায় অংশ নিতে আগামীকাল রংপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভা জনসমুদ্রে রূপ দিতে ঐক্যবদ্ধ নেতাকর্মীরা। সফরে উত্তরাঞ্চলের মানুষের প্রত্যাশার পালে হাওয়া লাগবে বলে মনে করছেন অনেকেই। নিরাপত্তায় কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ জনি। স্থানীয় কালেক্টরেট ঈদগাহ মাঠ সাজানো হচ্ছে নবরূপে। 2 দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এ সফরকে কেন্দ্র করে উত্তরে তৈরি হয়েছে রাজনৈতিক আশার নতুন আবহ। নির্বাচনী সমাবেশ জনসমুদ্রের রূপ দিতে একযোগে মাঠে নেমেছেন দলীয় নেতাকর্মীরা। আমাদের রংপুরের মানুষ অনেক বেশি উচ্ছ্বাসিত, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের প্রিয় নেতাকে দেখার জন্য। রংপুরবাসী ওনাকে দেখিয়ে দিবে যে কতটা ভালোবাসা নিয়ে সবাই
অধীর আগ্রহে অপেক্ষা করছি। তারেক রহমান তারুণদেরকে নিয়ে যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন ছোঁয়া রংপুরে লাগবে এবং উন্নয়নের ছোঁয়া রংপুরে লাগবে। তারেক রহমানের নাম যখন আসবে বিএনপির মধ্যে মানে নেতাকর্মীদের মধ্যে, তখন কোনো আর ভেদাভেদ থাকে না, ভেদাভেদ থাকবে না। সবাই ঐক্যবদ্ধভাবে তারেক রহমান মুখী হবে এবং তারেক রহমানের প্রোগ্রামকে সাকসেস করার জন্য কাজ করবে। এই অঞ্চলের দীর্ঘদিনের বৈষম্যগুলোকে দূর করার জন্য সেই পরিকল্পনাগুলো আগামীকাল আমাদের সেই প্রিয় নেতা উপস্থাপন করবেন। খুশিতে তারেক জিয়ার মাঠে কাজ করতেছি। আজকে থাকবো, কালকে থাকবো, পরশু থেকে চলে যাব। বিএনপির পক্ষে এই অঞ্চলে ব্যাপক গণজাগরণ সৃষ্টি হয়েছে। এই জাগরণ আগামীকালে জনসভার মধ্যে একটি বহিঃপ্রকাশ ঘটবে। রংপুরের ঐতিহাসিক ঈদগাহ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। সেই জনসভার স্থল ছেড়ে গোটা রংপুর শহর কালকে জনসমুদ্রে রূপান্তরিত হবে। নগর জুড়ে চলছে প্রস্তুতি ও প্রচারণা। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শক্ত অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীও। আগামীকালকে যে বড় প্রোগ্রাম হতে যাচ্ছে সেটাতেও আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে। আমাদের গোয়েন্দা নজরদারি আছে, ট্রাফিক ব্যবস্থাপনা আছে। আমরা এর পাশাপাশি যেখানে ভেন্যু আছে সেখানে এবং যে রাস্তায় মুভমেন্ট হবে সে রাস্তাগুলো যাতে নিরাপদ থাকে আমরা সেই জন্য গোয়েন্দা নজরদারি রাখছি। সফরসূচির অংশ হিসেবে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে তার এই সফর বিএনপির জন্য সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামাত ইসলামী এখনও ৭১-এর ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চায়নি। নির্বাচনের জন্য তারা এখন ভোট চাইছে। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এক নির্বাচনী পথসভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ১৬ বছর দেশে জুলুমবাজ সরকার ছিল। দীর্ঘদিন পর দেশের জন্য কাজ করার সুযোগ এসেছে। তাই দেশের উন্নয়নে সে সুযোগ কাজে লাগাতে হবে। মা বোন ও যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষিত করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবেন বলেও জানান বিএনপি মহাসচিব। এখন আমি আসছি আপনাদের সামনে নির্বাচনের প্রার্থী হয়ে, আপনাদেরকে চাইতে এসেছি যে আপনাদের ভোটটা, যেটা আপনাদের একটা বিরাট আমানত, সেটা আপনারা আমাকে দেবেন। কেন দেবেন এই কথাটা আপনাদেরকে আমি আগেও বলছি, আজকেও বলতে চাই যে আমি আপনাদের পরিচিত লোক, চেনা লোক। 1991 সাল থেকে আমি আপনাদের সঙ্গে কাজ করছি। তারও আগে 86 সাল থেকে আমি পৌরসভার চেয়ারম্যান ছিলাম। আমার বিরুদ্ধে অন্তত আঙুল তুলে কেউ বলতে পারবে না যে আমি আপনাদের আমানত করিনি, খেয়ানত করেছি। প্রতিপক্ষকে অপপ্রচার বন্ধ করে নিজেদের প্রতিশ্রুতি ভোটারদের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে নির্বাচনী প্রচারে স্থানীয় নাগরিক সমস্যা দূর করার পাশাপাশি ৩১ দফার আলোকে দেশ গঠনের অঙ্গীকার করেছেন ঢাকা ৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। এছাড়া তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ আসনে প্রচারণা চালিয়েছে বিএনপির আইন উপকমিটি ও জিয়া রহমান ফাউন্ডেশনের লিগ্যাল টিম। রাজধানীতে চলছে ধানের শীষের জমজমাট নির্বাচনী প্রচার। ভোটারদের কাছে পৌঁছাতে ব্যস্ত সময় পার করছেন বিএনপির প্রার্থী ও সমর্থকরা। বৃহস্পতিবার নিজ আসনের ভোটারদের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেন ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। প্রতিপক্ষকে অন্যের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করে নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরার আহ্বান জানান তিনি। এই ভোট নিয়ে বহু লোক আসবে, সবাইকে স্বাগত জানাই, কিন্তু দয়া করে আমি বলবো মিথ্যাচার বন্ধ করেন। আমি মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি, করব, সেই কথা বলতে হয় মানুষকে। তোমরা গিয়েই শুরু করো, বিসমিল্লাহ বলো না, শুরু করো মির্জা আব্বাসকে দিয়ে। তাতে অবশ্য আমার একটা লাভ হচ্ছে, যারা আমাকে চিনত না তারা আমাকে চেনে। ভোটারদের প্রত্যাশা জানতে গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন ঢাকা ৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। এ সময় গ্যাস সংকট দূর করা সহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন ইশরাক হোসেন। জানান,
দল ক্ষমতায় গেলে ৩১ দফার আলোকে দেশ গড়তে কাজ করবে বিএনপি। যদি আমি নির্বাচিত হই তাহলে গ্যাসের সংকট আমি নিরসনে কাজ করে যাব এবং অন্যান্য যে নাগরিক সমস্যা রয়েছে, জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ, বর্জ্য ব্যবস্থা ইত্যাদি, এগুলোর বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি এবং ৩১ দফার আলোকে ভবিষ্যতে আমাদের বাংলাদেশ নিয়ে যে পরিকল্পনা রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য এবং বেকারত্ব দূরকরণ নিয়ে, সেগুলোর বিষয়ে আমরা কথা বলছি। এছাড়া তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ আসনে নির্বাচনী প্রচারে অংশ নেয় বিএনপির আইন উপকমিটি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের লিগ্যাল টিম। তারেক রহমান সাহেব আমাদেরকে ডাইরেক্ট নির্দেশনা দিয়েছেন যে ওনার যে বার্তাটা উনি সবাইকে পৌঁছে দিতে চান, সেটা যেন ওনার তরফ থেকে আমরা পৌঁছে দিতে পারি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। একটি দল এক হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে, আরেক হাতে নারীদের হেনস্থা করছে। অভিযোগ জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের। তিনি বলেছেন, এমন পরিস্থিতির অবসান চায় তার দল। নতুন করে কেউ ফ্যাসিবাদের পোশাক পরে এলে যুব সমাজ ছাড় দেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন জামাতের সর্বোচ্চ এই নেতা। বৃহস্পতিবার রাজধানীতে দলীয় প্রার্থীদের নির্বাচনী প্রচারণার সময় এসব কথা বলেন তিনি। মেজবা রহমানের রিপোর্ট। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জামাত ইসলামী। রাজধানীর বিভিন্ন আসনে পথসভা ও সমাবেশ কর্মসূচি করছে দলটি। বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ১২ আসনে নির্বাচনী প্রচারণা করেন জামাত আমির। এ সময় চাঁদাবাজদের রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। চাঁদাবাজ কার বাবা, কার ভাই, কার সন্তান, চেহারা দেখে চাঁদাবাজের সাথে সেদিন আচরণ করা হবে না। সেই ক্ষেত্রে আমরা হব নির্দয়, নিষ্ঠুর, কঠোর, দেশের জনগণকে বাঁচানোর স্বার্থে, চাঁদার কবল থেকে মুক্ত করার স্বার্থে। মুসিবতে পড়েছি, আমি রাজনীতি করব, আমি চাঁদাবাজিও করব, কিন্তু আমাকে চাঁদাবাজ বলবেন না, এটা কোন কথা? তাইলে আপনি চাঁদাবাজি ছেড়ে দেন, আপনাকে কেউ চাঁদাবাজ বলবে না। আপনি যখন চাঁদাবাজি করবেন তখন এই কথা আপনাকে শুনতে হবে যে আপনি একজন চাঁদাবাজ। পরে রাজধানীর মিরপুরের ঢাকা ১৪ আসনের নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। একটি দল নারীদের লাঞ্ছিত ও রক্তাক্ত করছে বলে অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। যে নারীদেরকে সম্মানিত করার জন্য ফ্যামিলি কার্ড দিবেন নারীদের হাতে। আপনি এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে আমার মায়ের গায়ে হাত, এই দুইটা আমরা দেখতে চাই না। মারা মিছিল করে আপনাদের কারো কাছে ফ্যামিলি কার্ড চায় না। এই মারা ইজ্জতের সাথে বাঁচতে চায়। আগে আমার মায়ের ইজ্জতের কথা বলুন, রাখেন আপনার ফ্যামিলি কার্ড। এদিন সকালে রাজধানীর মিরপুর 10-এ অফিস ও মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেন জামাত আমির। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের পুনরাবৃত্তি করছে। মৌলভীবাজার 4 আসনের রেলওয়ে স্টেশন রোড সংলগ্ন এলাকায় জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের উন্মুক্ত প্রার্থী প্রতিম দাসের পক্ষে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, দলটি সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, 11 দলীয় জোটের প্রার্থীদের উপর হামলা চালাচ্ছে। একতরফা এসব হামলা চলতে থাকলে জনগণ আগামী 12 ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে। একটি দল দেখছেন সারা দেশে বিভিন্নভাবে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, 11 দলীয় জোটের প্রার্থীদের উপর হামলা করছে। শেরপুরে তারা 11 দলীয় জোটের একজন নেতাকে, জামাত ইসলামের একজন উপজেলা সেক্রেটারিকে হত্যা করেছে। 5ই আগস্টের পরে এই ধরনের হত্যা করে তারা যে আওয়ামী লীগের সন্ত্রাসী রাজনীতি ছিল, সেই সন্ত্রাসী রাজনীতি নিজেরা করা শুরু করছে। বুধবার শেরপুরে বিএনপির সাথে সংঘর্ষে নিহত জামাত নেতা মাওলানা রেজাউল করিমের দাফন হয়েছে বৃহস্পতিবার। 2 দফা জানাজা শেষে রাত 9টার দিকে গোপালীখিলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বিকেলে মাওলানা রেজাউল করিমের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি শ্রীবর্দী কলেজ মাঠে পৌঁছলে এক হৃদয় বিদারক পরিবেশের তৈরি হয়। সেখানে ভিড় জমে স্বজন ও প্রতিবেশী সহ হাজার হাজার মানুষের। পরিবারের সদস্যদের আহাজারিতে ওই এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। কলেজ মাঠে বিকেল 5টায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হল ছাড়াও বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিদের ঢল নামে। এর আগে বিকেলে শ্রীবর্দী উপজেলা শহরে জামাত ইসলামের কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতারা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করেছেন।
বুধবার উপজেলা রিটার্নিং অফিসারের আয়োজনে ঝিনাইগাতি স্টেডিয়াম মাঠে প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামাতের সংঘর্ষে মাওলানা রেজাউল করিম গুরুতর আহত হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বুধবার শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষ এবং জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় ঝিনাইগাতি থানার ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। এ ঘটনায় প্রার্থীদের দায় কতটুকু সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জুডিশিয়াল তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর। বৃহস্পতিবার এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এদিকে এবারের নির্বাচনে সাংবাদিকদের কার্ড বিতরণের আগের পদ্ধতি অনুসরণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। বুধবার শেরপুরের জিনাইগাতিতে উপজেলা প্রশাসন আয়োজিত নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে নিয়ে সংঘর্ষ বাধে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে। এই ঘটনায় শ্রীবর্দী উপজেলার জামায়াতের সেক্রেটারি জেনারেল রেজাউল করিম নিহত হন। এটাকে নিন্দনীয় উল্লেখ করেছেন নির্বাচন কমিশন। কমিশন সচিব জানিয়েছেন তাৎক্ষণিকভাবে জিনাইগাতি উপজেলার রিটার্নিং কর্মকর্তা ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শেরপুরে একটা ঘটনা ঘটেছে। নির্বাচনী আপনার যে প্রচারণা সম্পর্কিত আমাদের আচরণবিধিতে একটা বিধান রাখা হয়েছে যে যেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আচরণ ইশতেহার পাঠ করে নির্বাচনী প্রচারণা করবেন, কিন্তু সেখানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং তার ধারাবাহিকতায় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে এই মুহূর্তে ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি যে প্রসিডিউরাল অ্যাসপেক্টস সেগুলো নিশ্চিত করা হবে as soon as possible। এ সময় প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন, প্রচারণা, আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পাওয়া সহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ইসি সচিব। সরকারিভাবে না এলেও যুক্তরাষ্ট্র থেকে পর্যবেক্ষক আসবেন বলেও জানান তিনি। ইউএস গভর্নমেন্ট স্পন্সার্ড অবজারভার আসবেন না, কিন্তু ইউএস থেকে অবজারভার আসবেন, তারা ইন্ডিপেন্ডেন্ট অবজারভার। আমি বলেছিলাম অবজারভারদের তালিকার পদ্ধতিতে যেটা আছে সেই পদ্ধতি অনুসরণ করেই আসবেন, কিন্তু যেহেতু একটা কথা আসছে যে তাহলে কি ইউএস থেকে কেউ আসবে না, সেই জিনিসটাকে ক্লিয়ার করলাম। এদিকে আগামী নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের কার্ড ম্যানুয়াল পদ্ধতিতে বিতরণের জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। শেরপুরে ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক মতবিনিময় সভা শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। অতীতের যে কোনো সময়ের চেয়ে সুষ্ঠু নির্বাচন হবে জানিয়ে উপদেষ্টা বলেন, রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা যদি কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করে তাহলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের দিন শেরপুরের মতো কোনো ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। যে কোনো অরাজকতা মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সক্ষমতা রয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে শেরপুরে জামায়াত নেতা রেজাউল করিমকে হত্যার জন্য বিএনপি নেতাকর্মীদের উস্কানি এবং প্রশাসনের অসহযোগিতাকে দায়ী করেছে জামায়াত ইসলামী। শেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার প্রতিবাদে রাজধানীতে এক জরুরি সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। প্রশাসনের কোনো সহযোগিতা না পেয়ে সন্ধ্যা 6:45টার দিকে ঝিনাইগাতি স্টেডিয়াম এলাকায় থাকা জামাত এবং 11 দলীয় জোট প্রার্থী নুরুজ্জামান বাদল নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা লাঠি এবং দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের প্রতিরোধ করতে গেলে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। এক পর্যায়ে জামাত নেতাকর্মীরা ছত্রভঙ্গ উত্তর পশ্চিম দিকে রাস্তা এবং উত্তরের স্টেডিয়ামের দিকে তারা চলে যান। পেছনে পড়ে যান জামাতের শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম। তাকে তখন একা পেয়ে কুপিয়ে আহত করে রেখে যায় বিএনপির কর্মীরা। এক পর্যায়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি রাস্তায় শাহাদত বরণ করেন। এই সংঘর্ষের ঘটনায় জামাত শেরপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহদি আমিন। এই সংঘাত এড়ানো যেত কিনা, নির্ধারিত সময়ের আগে একটি দল কেন সব চেয়ার দখল করে রাখল, সেই দলের লোকজন কেন সেখানে লাঠিসোঁটা জড়ো করল, এসব বিষয় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলেও মনে করেন তিনি। গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। কিভাবে
সংঘাত শুরু হলো, কারা সেখানে মদদ দিয়েছে? আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন কেন পরিস্থিতি স্থিতিশীল রাখতে পারলো না? এসব বিষয় নিয়ে স্বাভাবিকভাবে জনমনে প্রশ্ন যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি আগে থেকে লাঠিসোঁটা জোগাড় করে রেখেছিলেন। সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিএনপি নেতৃবৃন্দ প্রত্যেকে মিলে বলার পরও সেই প্রার্থী কেন সে সংঘাতের পথ বেছে নিলেন? এসব বিষয় নিয়ে সামগ্রিকভাবে দ্রুততম সময়ের মধ্যে এটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। শেরপুরে সংঘটিত সাম্প্রতিক সহিংসতায় জামাত ইসলামের এক নেতা নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে বলা হয়েছে, সহিংসতার ফলে প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেয়া বিবৃতিতে বিএনপি ও জামায়াত ইসলামী সহ সকল রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই। শেরপুরে সংঘর্ষ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে জেলার সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিবৃতিতে আবারও একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করা হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও যথেষ্ট সহিষ্ণুতা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এখন পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় 4 জনের প্রাণঘাতী হয়েছে, যা আগের নির্বাচনের সময়কার সহিংসতার তুলনায় অনেক ভালো পরিস্থিতি। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও নির্বাচনকালীন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের সাথে সাথে পরিস্থিতি আরও উন্নত হবে বলেও আশাবাদ তার। এছাড়া কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ, ভুক্তভোগীর অধিকার সুরক্ষা অধ্যাদেশ, পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ সহ বেশ কয়েকটি অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রকুনুজ্জামানের রিপোর্ট। কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে মানসিক, মৌখিক বা ডিজিটাল স্পেসে যৌন হয়রানিকে আমলে নেওয়ার কথা বলা হয়েছে। অভিযোগ দায়েরের 90 দিনের মধ্যে সমাধানের বাধ্যবাধকতাও রয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশেরও অনুমোদন দেওয়া হয়। রাষ্ট্র কর্তৃক বেআইনি নির্যাতনের প্রতিকারে ব্যক্তির ক্ষতিপূরণের বিধান রেখে ভুক্তভোগীর অধিকার সুরক্ষা অধ্যাদেশেরও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের নেয়া সিদ্ধান্তগুলো নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শেরপুরে নির্বাচনী সহিংসতায় পুলিশকে শক্তভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও যথেষ্ট সহিষ্ণুতা রয়েছে বলেও জানান প্রেস সচিব। আমরা মনে করছি রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো যথেষ্ট সহিষ্ণুতা আছে এবং একটা দুইটা অবশ্যই আইসোলেটেড ঘটনা ঘটছে, আমরা সেটা অস্বীকার করছি না। বাট আপনি দেখেন, এই ইলেকশন শিডিউল ঘোষণার পরে মারা গিয়েছেন মোট 4 জন। আপনি যদি এটা কম্পেয়ার করেন আগের ইলেকশনগুলোর সাথে, 14 সালের 5ই জানুয়ারি যে ইলেকশন হলো তার আগের আপনি যদি ইলেকশনের সহিংসতা দেখেন, ওই ইলেকশনে 115 জন মারা গিয়েছিল। সে অনুযায়ী আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো যথেষ্ট সহিষ্ণু আচরণ করছেন, তারা ভালো ক্যাম্পেইন করছেন এবং সত্যিকার অর্থে আপনি দেখবেন যে তারা অনেক আইনগুলোও মেনে চলছেন। যে ইলেকশনে যেগুলো আপনি খুব কম পোস্টার দেখবেন, পোস্টার কিন্তু আমরা অত দেখছি না, আচরণবিধি খুব ভালোভাবে তারা মানছেন। কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানি প্রতিরোধে এবং মানবাধিকার প্রতিষ্ঠায় ভুক্তভোগীর অধিকার সুরক্ষা অধ্যাদেশের গুরুত্বও তুলে ধরেন প্রেস সচিব। রাষ্ট্রপক্ষ নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায্য পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রাপ্তির অধিকার নিশ্চিত করবে এর ফলে। আগে এইটা 14(1) রিজার্ভেশনের ক্ষেত্রে এই প্রাপ্তিটার সুযোগ ছিল না। আসলে এই অধ্যাদেশে শারীরিক, মানসিক, মৌখিক, শারীরিক, মৌখিক ও ডিজিটাল স্পেসের আচরণকে যৌন হয়রানি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর নারী নেতৃত্বে গঠিত একটি কমিটি মৌখিকভাবে, লিখিতভাবে বা অনলাইনের মাধ্যমে অভিযোগ গ্রহণ করতে পারবে এবং অভিযোগ গ্রহণ করার 90 দিনের মধ্যে এই তদন্ত সম্পন্ন করতে হবে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সুনামগঞ্জের ছাতকে ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণের মামলায় বাংলাদেশের পক্ষে রায় দিয়েছে আন্তর্জাতিক আদালত। ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট
ডিসপিউস কানাডিয়ান কোম্পানি নাইকোকে $4 কোটি 20 লাখ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা দিয়েছেন। আদালতে গ্যাসের ক্ষতি বাবদ 118 মিলিয়ন ও রাষ্ট্রের ক্ষতি বাবদ $896 মিলিয়ন একটি হিসেব দিয়েছিল বাংলাদেশ। সেই সঙ্গে হিসেবে বিস্ফোরণের ফলে পরিবেশগত ক্ষতি ও স্বাস্থ্যগত ক্ষতির হিসেব যোগের আবেদনও করা হয়। পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান গণমাধ্যমকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। সুনামগঞ্জের ছাতকে অবস্থিত ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রের উন্নয়নে 2003 সালের 27 ফেব্রুয়ারি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির সঙ্গে কানাডিয়ান কোম্পানি নাইকোর চুক্তি হয়। পরবর্তীতে কূপ খনন শুরু হলে 2005 সালে গ্যাস ক্ষেত্রটিতে মারাত্মক বিস্ফোরণ হয়। এ ঘটনায় পেট্রোবাংলা নাইকোর কাছে 746 কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করলেও বিদেশি কোম্পানিটি তা দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত বাংলাদেশের পক্ষে রায় আসায় নাইকোকে $4 কোটি 20 লাখ ক্ষতিপূরণ দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে কিছু মহল গন্ডগোল সৃষ্টির পায়তারা করছে। স্বার্থান্বেষী মহল টাকা দিয়ে মানুষকে উস্কানি দিচ্ছে, তবে সেসব অপচেষ্টা টিকবে না। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। গভর্নর বলেন, জনগণের টাকায় সম্মিলিত ইসলামী ব্যাংকে অস্বাভাবিকভাবে সহায়তা করছে সরকার। প্রত্যাশার তুলনায় অনেক বেশি সহায়তা দিয়েছে। এজন্য আমানতকারীদের সরকারের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তিনি আমানতকারীদের আশ্বস্ত করে বলেন, সবাই টাকা ফেরত পাবেন, তবে সেটি পাবেন পর্যায়ক্রমে। গভর্নর দাবি করেন, গত 1 বছরে বাংলাদেশ ব্যাংক যে পরিমাণ সংস্কার করেছে তা গত 14-15 বছরেও হয়নি। নিজের ছুটি ও পদত্যাগ নিয়ে ছড়ানো গুজবকে সরাসরি নাকচ করে দেন গভর্নর আহসান এইচ মনসুর। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া বৈধ। বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেন। এর ফলে চুক্তি প্রক্রিয়ায় চলমান কার্যক্রম চালাতে আইনি কোনো বাধা থাকল না। এর আগে গত বছরের 4 ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে করা রিট আবেদনের উপর বিভক্ত রায় দিয়েছিল। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজিব চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া অবৈধ ঘোষণা করলেও এর সঙ্গে দ্বিমত পোষণ করে বিচারপতি ফাতেমা আনোয়ার রিট খারিজ করে দেন। পরে তৎকালীন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে পাঠিয়ে দেন। গত বছর নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ায় বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন রিট করেন। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল এনসিটি দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বন্দরের সম্পূর্ণ কর্মবিরতির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল এবং সাবেক বন্দর সিবিএ। সকালে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সব অপারেশনাল কার্যক্রমে কর্মবিরতি বা ধর্মঘট পালন করা হবে। চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও সাবেক সিবিএ নেতারা জানান, এনসিটি চট্টগ্রাম বন্দরের একটি কৌশলগত ও লাভজনক টার্মিনাল। এটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেয়া হলে বন্দরের রাজস্ব, কর্মসংস্থান ও জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। দাবি মানা না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা। তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দায়িত্বশীল আচরণের অভাবে দেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মনিটর ও গ্যালাক্সি গ্রুপ আয়োজিত এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে কথা বলেন। অনুষ্ঠানে ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি খাতে অবদানের জন্য 27টি প্রতিষ্ঠান ও 8 ব্যক্তিত্বকে পুরস্কৃত করা হয়। আজীবন সম্মাননা পেয়েছেন পাটা বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান শহীদ আহমেদ। অনুষ্ঠানে গ্যালাক্সি বাংলাদেশের প্রেসিডেন্ট ও সিইও আহমেদ ইউসুফ ওয়ালিদ বক্তব্য রাখেন।
বিএএফ শাহীন কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2026-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ, বিমান বাহিনী ঘাঁটি বাসার একে খন্দকার ও বিমান সদর ইউনিটের এয়ার অধিনায়কবৃন্দ, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কলেজ অধ্যক্ষ, সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রতিযোগিতায় কলেজের প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর ঈশা খা, নজরুল, তিতুমির ও শেরি বাংলা হাউসের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। লেখাপড়ায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রী ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিমান বাহিনী প্রধান। এবার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের উপর আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন হয়েছে বগুড়ার শহীদ খোকন পার্কে। উদ্বোধন করেন সাবেক মেয়র বিএনপির নেতা এ.কে.এম. মাহবুবুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ। বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির আয়োজনে এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাংবাদিক সুজন মাহমুদ। এছাড়া আলোকচিত্র প্রদর্শনী হয়েছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। নরসিংদী এক আসনে প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে জনতার মুখোমুখি শিরোনামের অনুষ্ঠান। বিকেলে শহরের পৌর ঈদগাহ মাঠে এতে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা সুজনের সভাপতি মোজাম্মেল হক। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান। আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী হয়েছে সাভারে। বাঘ সাতরা ঈদগাহ মাঠে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা 14 আসনের ধানের শীষের প্রার্থী ও মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। দেশের অন্যতম শীর্ষস্থানীয় কসমেটিক্স ও টয়লেট্রিজ সামগ্রীর প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স হয়েছে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে প্রতিষ্ঠানটির বিক্রয় বিপণন ও কৌশলগত পরিকল্পনা চূড়ান্ত করতে এই আয়োজন। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাওহিদ আহমেদ। অংশ নেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফাহমিদ আহমেদ, ডিরেক্টর নাফিসা আহমেদ পারিশা এবং জেনারেল ম্যানেজার মোহাম্মদ ওবায়দুর রহমান মোল্লা সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল 2026-এর প্রেস কনফারেন্স হয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবে। সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে কনফারেন্সের আয়োজন করে স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের আউটরিচ প্রোগ্রাম। ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ কর্তৃক উপস্থাপিত এবং স্টার সিনেপ্লেক্সের সহযোগিতায় 31 জানুয়ারি ও 1 ফেব্রুয়ারি উৎসবে অংশ নেবেন 24টি দেশের নির্মাতারা। 131টি চলচ্চিত্রের মধ্য থেকে প্রদর্শনের জন্য 6 বিভাগে 25টি নির্বাচিত করা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ফুটসালের খবর। প্রথম সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছে বাফুফে। সন্ধ্যায় থাইল্যান্ড থেকে দেশে ফেরে চ্যাম্পিয়নরা। বিমানবন্দরে বরণ করে নেওয়া হয় নারী ফুটবলারদের। ছাদখোলা বাসে দেওয়া হয় সংবর্ধনা। আরও জানাচ্ছেন মানিক মাহমুদ। ফুটবলের আরেক ফরম্যাট ফুটসাল। থাইল্যান্ডে আয়োজিত প্রথম সাফ নারী ফুটসালে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ঐতিহাসিক সাফল্য উদযাপনে বিশেষ আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সন্ধ্যায় ঢাকায় ফেরা দলকে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে নিয়ে আসা হয় হাতের ঝিলে। দেওয়া হয় সংবর্ধনা। দক্ষিণ এশিয়ার 7টি দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতির টুর্নামেন্টে 6 ম্যাচে সর্বোচ্চ 16 পয়েন্ট পায় লাল সবুজের মেয়েরা। ব্যাংককের নন্থাবরি স্টেডিয়ামে শেষ ম্যাচে মালদ্বীপকে 14-2 গোলে উড়িয়ে দেয় সাবিনা মনিকারা। সাফ নারী ফুটবলে টানা দুবার চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার প্রথম সাফ নারী ফুটসালেও অদম্য লাল সবুজের মেয়েরা। 2 ফরম্যাটেই চ্যাম্পিয়ন দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলের গর্বিত সদস্য সাবিনা খাতুন। ফুটসাল উন্নয়নে নিজস্ব মাঠের দাবি অধিনায়ক সাবিনার। 20-40 মিনিটস খেলা হয়, বাট সব সময়ই হচ্ছে আপনার আপ অ্যান্ড ডাউন করতে হয়। সো এই জায়গাটাতে হচ্ছে আপনার দমের অনেক ব্যাপার আছে এবং ফিজিক্যাল ফিটনেসেরও অনেক ব্যাপার। যেহেতু দীর্ঘ বছর ধরে ফুটবল খেলেছি, সেটা তো আমার কাছে প্রিয় হবে এবং ফুটসালেও আমি আসলে অনেক এনজয় করেছি। নারী ফুটসালের উন্নয়নে বিনিয়োগে গুরুত্ব বাফুফে সভাপতি তাবিত আওয়ালের। প্রথম চ্যালেঞ্জটা হলো একটা প্লেইং অ্যারিনা। আপনারা জানেন যে অ্যাকচুয়াল ফুটসল যে ফরম্যাট, ওই ফুটসল ফরম্যাটে কিন্তু অ্যারিনা বাংলাদেশে কিন্তু নাই। মার্চে অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপ ফুটবলে ঘোষিত দলে বাংলাদেশের সফল অধিনায়ক সাবিনা খাতুন নেই। তবে বাফুফে সভাপতির কথায় ইঙ্গিত ফিরতে পারেন সাবিনা। পুরস্কার পাচ্ছে ফুটসল চ্যাম্পিয়ন কন্যারা।
কে কোথায় খেলবে আমরা সবসময় নেক্সট খেলাকে বিবেচনা করে আমরা চিন্তা করি। আমাদের অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। তো আমরা আজকে যে ফুটসল নিয়ে চিন্তা করেছিলাম, অনেকে মনে করেছিল যে টিম হবে না বা টিমে কারা কারা আসবে। আপনারা ঠিকই দেখেন যে আমরা বাছাই করে করে রাইট প্লেয়ারদেরকে আমরা নিয়ে এসেছি, মেন এবং উইমেনদেরকে। তো এরকম নেক্সট ম্যাচ যখন আসবে, টুর্নামেন্ট আসবে, আমরা সবসময় প্রস্তুত আছি নতুনভাবে জিনিসটাকে দেখা। পুরস্কার আছে, বোনাস আছে, আমি কমিটির সাথে কথা বলে, সেটা ফুটসল আলাদা কমিটি আছে। বর্তমান ফুটসলে যে মেয়েরা খেলেছে তারা কিন্তু একটা সেপারেট কন্ট্রাক্টেড ছিল, তো তাদের কন্ট্রাক্ট স্যালারিও তারা পাবে, অ্যান্ড অফকোর্স চ্যাম্পিয়নশিপ একটা বোনাসও তারা পাবে। সংবর্ধনা অনুষ্ঠানের শেষে নারী ফুটসল দলের ফটো সেশন হয়, অংশ নেয় গণমাধ্যম কর্মীরাও। মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা। আমরা সংবাদ শেষ করব, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো জানাবো আরেকবার। ভোটাধিকার হরণকারী দল দেশ ছেড়ে পালিয়েছে, আরেক দল করছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র, বলেছেন তারেক রহমান। একটি দলের এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাত নারীদের গায়ে, মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের। বললেন, নতুন ফ্যাসিবাদ হতে সাবধান। রেজাউল হত্যার ঘটনায় শেরপুর ঝিনাইগাতীর ইউনো এবং ওসি প্রত্যাহার, বিএনপি জামাত পাল্টাপাল্টি দোষারোপ, সার্বিক পরিস্থিতিতে সন্তুষ্ট প্রেস সচিব। টেংরাটিলায় বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়, নাইকোকে $4,20,00,000 ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি।